নতুন পুরান সব সুন্দরীদেরকে বিটিএস সুটেবল ফ্যামিলি ড্রামাতে স্বাগতম। এই যে সুন্দরীরা এক টান দিয়ে ড্রামা এন্ড করে ফেলো কেন? টানাটানি না করে পুরো ভিডিওটা দেখো। আর হ্যাঁ সুন্দরীরা, এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, সো বিনোদনকে বিনোদন হিসেবে নিবে। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য। ওগো শুনছেন? আমার কান খোলাই আছে, বলো। আমাদের বিয়ে হয়েছে 10 দিন হয়ে গেল, কিন্তু আমরা তো এখনো হানিমুনে গেলাম না। বিয়ের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত পটর পটর করেই যাচ্ছিস। তোর কি মুখে একটু ব্যথা করে না? অবশ্য করবে কেন, তুই তো লজ্জা শরম সব খেয়ে বসে আছিস। ছি স্যার, আপনি না একজন শিক্ষক, আপনার মুখের ভাষা এত খারাপ কেন? ছোটবেলায় আপনার শিক্ষকরা কি আপনাকে শেখায়নি কার সাথে কিভাবে কথা বলতে হয়, নাকি নকল করে পাশ করে তারপর শিক্ষক হয়েছেন? আচ্ছা, সত্যিই কি তোর লজ্জা শরম নেই? লজ্জা শরম সবকিছুই আছে স্যার, শুধু একটা বডিওয়ালা রোমান্টিক জামাই নেই। এত সব বডিওয়ালা রোমান্টিক জামাই পাওয়ার পারবি তো সামলাতে? পারবো না মানে 100% থেকে 1000% বেশি করে সামলাতে পারবো। জামাই সামলানো কোনো ব্যাপার নাকি? তুই না বয়সের তুলনায় অনেক বেশি পেকে গেছিস। এর জন্য তোর মা তোকে অল্প বয়সে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। এত কথা না বলে চুপ করে থাকতে পারিস না? অবশ্য তোকে চুপ করে থাকতে বলা মানে গন্ডারকে বলা, কারণ তোরা দুইটাই একই জাতের। যাই হোক, নাস্তা করেছিস? তুই জঙ্কুকের কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তোকে একটা প্রশ্ন করেছি, তে এবারও কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। মানবতার খাতিরে তোকে জিজ্ঞাসা করেছিলাম নাস্তা করেছিস কিনা, এতেই তোর মান বেড়ে গেছে? আপনার সমস্যা কি স্যার? আমি যখন কথা বলি তখন বলেন এত পটর পটর করি কেন? বয়সের তুলনায় নাকি আমি বেশি পেকে গেছি? আমি আর গন্ডার নাকি একই? আবার যখন কথা না বলে চুপ করে থাকি তখন বলেন আমার নাকি মান বেড়ে গেছে। আমি এখন কি করব বলুন তো? তুই এখন কলেজে যাওয়ার জন্য রেডি হবি, যা। এই সেরেছে, এখন কি হবে? আমি তো এই হিটলার স্যারের হোমওয়ার্কই করিনি। যে করেই হোক কলেজে যাওয়া আটকাতে হবে, কিন্তু কিভাবে? কি হলো, তোকে রেডি হতে বলেছি না? তাড়াতাড়ি রেডি হ, না হলে কিন্তু আমি একাই চলে যাব। ওগো শুনুন না, শাশুড়ি মা ফোন করে বলেছে উনি আর বুড়ি সতীন নাকি আমাদের বাড়িতে আসবে আজকে। তাই বলছিলাম কি আজকে কলেজে না গেলে হয় না? হবে না কেন, 100 বার হবে। তুই বাড়িতে বসে শাশুড়ির সেবা করবি, আর আমি কলেজে বসে তোর পরীক্ষার খাতায় বড় বড় গোড়ার ডিম দিব। এটা কেমন কথা বললেন স্যার? বাসায় যদি মেহমান আসে তাদেরকে সেবা যত্ন না করেই কি তাড়িয়ে দেবো নাকি? আমি তোর কোনো অজুহাত শুনতে চাই না। আমার মা যখন আসবে তখন দেখা যাবে। 15 মিনিটের মধ্যে আমাকে কলেজের মধ্যে উপস্থিত হতে হবে। আমার যদি কলেজে যেতে 1 মিনিটও লেট হয়, তাহলে তোর সাথে যে কি হবে সেটা তুই কল্পনা করতে পারবি না। তাই বলছি, ভালোই ভালোই রেডি হয়ে আয়, যা। কি করছিস তে? এই হিটলারকে রাগানো যাবে না, তাহলে কি থেকে কি করে বসে বলা যায় না। আপাতত স্যারের কথা শুনে চল, পরে না হয় একটা বুদ্ধি বের করা যাবে। তারপর তেকুক রেডি হয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ রাস্তায় আসার পর তে মনে মনে বলে, যে করেই হোক কলেজে যাওয়া থেকে আটকাতে হবে। প্রতিদিন সবার সামনে মার খেতে ভালো লাগে না, কিন্তু কি করে আটকাবো এখন? আইডিয়া, মিস্টার জন জংকুক ওরফে হিটলার, আপনি যদি বুনো উল হন তাহলে আমিও বাঘা তেঁতুল। দেখুন আপনাকে কি করে রোমান্টিক ভাবে ব্ল্যাকমেল করি। ওগো স্বামী শুনছেন? আমার না খুব আদর খেতে মন চাচ্ছে। আচ্ছা, তোমার এখন আদর খেতে মন চাইছে? এই কথাটা তুমি আমাকে আগে বলবে না? দাঁড়াও, তোমাকে আমি আদর খাওয়াচ্ছি। বলেই জঙ্কুক নিজের মুখটা তের গলার কাছে নিয়ে আস্তে আস্তে তের শরীর থেকে সিট বেল্টটা খুলে, তারপর তেকে কোলে করে গাড়ি থেকে বের করে রাস্তায় বসিয়ে দিয়ে জঙ্কুক গাড়ি নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর তে বলে, স্যার অনেকক্ষণ তো হয়েছে, আপনি আদর করার জন্য গাড়ি থেকে বের করলেন, এখনো তো কিছুই করছেন না। তাছাড়া রাস্তার মানুষ আমাদেরকে দেখছে, চলুন না আমরা বাসে গিয়ে এসব করি। কি ব্যাপার তে, তুমি রাস্তায় বসে ভিক্ষা করছো কেন? আরে বোগম স্যার, আপনি এখানে? আমার উনি কোথায়? তোমার উনি মানে? আচ্ছা, বোগম স্যার তো জানে না যে আমার হিটলারের নাম মানে জংকুক স্যারের সাথে বিয়ে হয়ে গেছে। এই কথাটা এত তাড়াতাড়ি জানানো যাবে না কাউকে, তাহলে সমস্যা হতে পারে। আসলে স্যার গাড়ির ড্রাইভার বলল আমাদের গাড়ি কি যেন হয়েছে, তাই আমাকে এখানে দাঁড়াতে বলে ঠিক করতে গেছে। মূর্খ ড্রাইভারের কাণ্ড দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। সে কিভাবে পারলো তোমার মতো একটা সুন্দরী মেয়েকে রাস্তায় একা ফেলে চলে যেতে? যাই হোক, এই নাও আমার হাত, ধরে উঠে এসো, আমি তোমাকে কলেজে নামিয়ে দিব। থ্যাংক ইউ বোগম স্যার, আপনি অনেক ভালো মানুষ। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আপনি যদি না আসতেন তাহলে যে কি হতো। তারপর বোগামের হাত ধরে তে গাড়িতে ওঠে। এইদিকে তো হাত ধরাধরি হচ্ছে, আর অন্যদিকে জঙ্কুক জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে, কারণ এই পুরো দৃশ্যটা দূর থেকে গাড়িতে বসে লুকিং গ্লাসের আয়নায় দেখছিল জঙ্কুক। তে ভেবেছিল জঙ্কুক হয়তো তাকে মাঝ রাস্তায় একা রেখে চলে গেছে, কিন্তু না, জঙ্কুক যায়নি। যতই সে রাগী স্যার হোক না কেন, তে যে ওর বিয়ে করা বউ, তাই
গাড়িটা একটু দূরে নিয়ে ওয়েট করছিল। রাগ কমলে তেকে নিয়েই কলেজে যাবে, কিন্তু এখন রাগ কমার বদলে আরো দ্বিগুণ বেড়ে গেছে এই দৃশ্য দেখে। জঙ্কুক নিজের রাগ কন্ট্রোল করে কোনো মতে কলেজে এসে মিমকে তার কেবিনে ডাকে। তোমাদেরকে বলে রাখি, মিম হচ্ছে জঙ্কুকের পিএ, মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। জি স্যার, বললেন আমাকে কেন ডেকেছেন? এই নাও টাকা, ভালো দেখে মরিচের গুঁড়া কিনে আনো। আর হ্যাঁ, মরিচের গুঁড়া যেন অবশ্যই ঝাল হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, শুধু আপনি বুঝতে পারেন না আমার মন কি চায়। এগুলো কি বলি, যাই হোক, আপনি নিশ্চয়ই কলেজে আসার সময় দেখে এসেছেন কাঁচা কাঁচা আম, তাই না? আর সেই কাঁচা কাঁচা আম দেখে আপনার লোভ লেগে গেছে, জিভে একদম পানি এসে গেছে, তাই তো? জিভে তো পানি আসারই কথা, কারণ কাঁচা কাঁচা আম মরিচের গুঁড়া দিয়ে খেতে যে কি মজা লাগে স্যার, আপনাকে কি বলবো। বুড়া বুড়ি থেকে শুরু করে বাচ্চা বাচ্চা আর আমাদের মতো জোয়ান মেয়ে সহ সবারই জিভে পানি চলে আসে স্যার। কিন্তু জাঙ্কুক, সরি, কি বলে এগুলা? স্যার, আপনি শুধু শুধু টাকা নষ্ট করে আম তারপর মরিচের গুঁড়া কিনছেন কেন? আমাকে একবার বললেই তো পারতেন। আমার গ্রামের বাড়িতে অনেক আম গাছ আছে, সেখান থেকে আমি নিয়ে আসতাম। জানেন স্যার, ওই আম গাছগুলো আমার বাপ দাদার আমলের, অনেক মজা আমগুলো। একবার আমার দাদি আম খেয়ে কি করেছিল জানেন? স্টুপিড মেয়ে, থামো। সামান্য একটু মরিচের গুঁড়া আনতে বলেছি তোমাকে, 14 গোষ্ঠীর কাহিনী শোনানোর কথা বলিনি। যাচ্ছি তো, মুখের মধ্যে দেখছি একটু রসকস নেই। হ্যাঁ, পাত্তাই দেব না। মিম মুখ বাঁকিয়ে মরিচের গুঁড়া আনার জন্য চলে যায়, আর জঙ্কুক চলে আসে ক্লাস করাতে। স্টুডেন্ট, কেমন আছো তোমরা? স্যার, এতক্ষণ ভালো ছিলাম না, কিন্তু এখন আপনাকে দেখে ভালো হয়ে গেছি। দেখি কতক্ষণ ভালো থাকতে পারো। কালকে যে পড়াটা দিয়েছিলাম সবাই ভালো করে পড়ে এসেছো তো? আমি জিজ্ঞাসা করার পর যদি না পারো তাহলে কিন্তু শাস্তি দ্বিগুণ হবে। স্যার, পড়ার কথা বাদ দেন, আজকে আপনাকে একটা বিচার করতে হবে। কার বিচার করতে হবে? তের বিচার করবেন স্যার, ও প্রতিদিন ক্লাসে দেরি করে আসে। ঠিক আছে, ও ক্লাসে আসলে তারপর আমি বিচার করব। বসো তুমি। স্যার, ভিতরে আসতে পারি? না, তুমি দরজার বাইরেই দাঁড়িয়ে থাকো। কিন্তু স্যার, কেন? স্টুডেন্ট, তোমরা সবাই ক্লাসেই থাকবে, কেউ বের হবে না, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। এরপর জঙ্কুক ক্লাস থেকে বের হয়ে তেকে নিয়ে নিজের কেবিনে চলে যায়, আর মিমকে দিয়ে এনে রাখা মরিচের গুঁড়া তের হাতে লাগিয়ে কলেজের মাঠে কাঠফাটা রোদের মধ্যে দাঁড় করিয়ে দেয়। স্যার, আপনি এগুলো কি করছেন? আমার হাত জ্বলছে তো। জ্বলুক, জ্বলার জন্যই তো আমি মরিচের গুঁড়া লাগিয়েছি। স্যার, আমি কি এমন করেছি যার কারণে এত কঠিন একটা শাস্তি দিচ্ছেন আমাকে? তুই যে অপরাধ করেছিস সেটা এই শাস্তির থেকে অনেক ভয়ঙ্কর। খুব জ্বলছে তাই না? আমারও ঠিক এভাবেই জ্বলেছিল যখন ওই শালা বেগুনের বাচ্চা তোর হাত ধরে গাড়িতে তুলেছে। বকুল স্যার যখন আমার হাত ধরেছিল তখন তো আপনি সেখানে ছিলেন না, তাহলে কি করে দেখলেন? আমি কি করে দেখেছি সেটা তোর না জানলে হবে। আমার কথা চিন্তা না করে তুই নিজের কথা চিন্তা কর। সামান্য একটু হাত ধরেছে বলে একটা বাচ্চা মেয়েকে এমন জঘন্য শাস্তি আপনি দিতে পারেন না স্যার, এটা অন্যায়। আপনাকে তো পুলিশে দেওয়া উচিত। দাঁড়ান, আমি পুলিশকে ফোন করছি। আপনার জায়গায় কলেজে না, জেলখানায়, ওখানে আপনাকে খুব ভালো মানাবে। তোর পুলিশ আর তুই কি করতে পারবি সেটা আমার ভালো করে জানা আছে। কথাটা বলে জঙ্কুক ক্লাস করাতে চলে যায়। তুমি কোনো চিন্তা করো না তে, তোমার হয়ে আমি পুলিশকে ফোন করব আর এই জঙ্কুককে জেলের ভাত খাওয়াবো। স্যার, পুলিশকে ফোন করবেন না, তাহলে আমাদের কলেজেরই বদনাম হবে। তাছাড়া জঙ্কুক স্যার যেটা করেছে সেটা ভুল না, কারণ উনি যদি আজকে আমাকে শাস্তি না দিত তাহলে আমার দেখা দেখি অন্য মেয়েরাও একই কাজ করতো। আমার কিছু হবে না স্যার, আপনি যেতে পারেন। ঠিক আছে, পুলিশকে ফোন করব না, কিন্তু প্রিন্সিপাল স্যারের কাছে তো বিচার অবশ্যই দিতে পারবো। তুমি একটু কষ্ট করে এখানে দাঁড়াও, আমি এখনই বিচার দিয়ে আসছি। তারপর বেগম স্যার চলে যায় প্রিন্সিপালের কাছে জঙ্কুকের নামে বিচার দেওয়ার জন্য। প্রচন্ড রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে তের হাত লাল হয়ে ফুলে যায়, সাথে মরিচের গুঁড়ার জ্বালাপোড়া তো আছেই। তে আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। জঙ্কুক এটা দেখে তাড়াতাড়ি করে তেকে কোলে করে গাড়িতে তুলে সোজা বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর ওয়াশরুমে নিয়ে তেকে গরম পানির শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দেয়। শরীরে গরম পানি পড়ার কারণে তের জ্বালা যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। এতক্ষণে তের জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফেরার পর তে জঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে বলে, স্যার, আমি আর সহ্য করতে পারছি না, দয়া করে গরম পানির শাওয়ারটা অফ করেন, আমার অনেক কষ্ট হচ্ছে। জঙ্কুক এতটাই রেগেছিল যে তার শরীরে গরম পানির তাপও ঠান্ডা মনে হচ্ছিল। হঠাৎ করে তার কথা শুনে জঙ্কুক বুঝতে পারলো সে ঠান্ডা পানির শাওয়ারটা অন না করে ভুলে গরম পানির শাওয়ারটা অন করে দিয়েছে। জান পাখি, সরি, আমি খেয়াল করিনি এটা যে গরম পানির শাওয়ার ছিল। খুব কষ্ট হচ্ছে তোমার, তাই না? দাঁড়াও, আমি এখনই তোমার সব কষ্ট দূর করে দিচ্ছি। থাক, আমাকে প্লিজ দেখানো লাগবে না, আমি অন্য ওয়াশরুমে গিয়ে নিজে নিজেই ফ্রেশ হতে পারবো। সরুন আমার সামনে থেকে।
তে জঙ্কুককে একটা ধাক্কা মেরে ওয়াশরুম থেকে বের হয়ে চলে আসে আর জঙ্কুক শাওয়ারের নিচে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর জঙ্কুকের মা আর দাদি চলে আসে জঙ্কুকের বাড়িতে। জঙ্কুক বাবা, বৌমা, কোথায় তোমরা? হ্যাঁ গো ঘটনা, কোথায় গেলে তোমরা? বাইরে এসে দেখো, তোমাদেরকে দেখার জন্য কারা এসেছে। জিনের ডাক শুনে তে মনে মনে বলে, এই হিটলারটাকে শায়েস্তা করার জন্য সুবর্ণ সুযোগ পেয়েছি। আমার হাতে মরিচের গুঁড়া লাগিয়ে রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখেছি, আবার ঠাডা পড়া গরমের মাঝে আমার শরীরে গরম পানি দিয়েছিস। এইবার দেখ শয়তান হিটলার কোথাকার, তোর বড়টা আমি কি করে বাঁচাই। তারপর তে একটা বড় করে ঘোমটা দিয়ে নিচে আসে। শাশুড়ি মা কেমন আছেন? এই যে বুড়ি সতীন, তুমিও কেমন আছো? এই যে আব্বু শোনো, তোমার শাশুড়ি মা সবসময়ই ভালো থাকে, ওকে জিজ্ঞেস করতে হবে না। আর এই যে শুক্রি শোন, তোর শাশুড়ি মার থেকে বয়সে আমি অনেক বড়, আমাকে আগে জিজ্ঞেস না করে তোর শাশুড়ি মাকে আগে জিজ্ঞেস করলি কেন কেমন আছে? বুঝি বুঝি, সবই বুঝি। এই জিনু তোকে আগে থেকে ফোন করে বলে দিয়েছিল তাই না, আমাকে যেন আগে জিজ্ঞেস না করিস, তাই তো? না গো বুড়ি সতীন, শাশুড়ি মা আমাকে এসব কিছুই বলেনি। তুমি জানো তোমাকে কত মিস করেছি আমি। এই শুক্রি, আমাকে মিস করেছিস কেন? আমার ঘুমসুনাকে তোকে সময় দেয় না? কি ব্যাপার বৌমা, তুমি ঢিলা ঢালা জামা পরে এত বড় ঘোমটা দিয়ে রেখেছো কেন? ও শাশুড়ি মা গো, আপনাকে আমি আর কি বলবো, আপনার ছেলে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলতে চাই গো শাশুড়ি মা। মেরে ফেলতে চাই মানে? কি বলছো এসব? তোমাদের বিয়ে হয়েছে 1 মাসও তো ভালো করে হয়নি, এর মধ্যে আমার ছেলের মন তোমার থেকে উঠে গেছে? হ্যাঁ গো শাশুড়ি মা, কারণ আপনার ছেলের মনের ভিতরে একটা কালনাগিনী ঢুকে বসে আছে গো শাশুড়ি মা, এর জন্য আমাকে মেরে ফেলতে চায়। আর ওই কালনাগিনীকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসতে চায়। তোমার কি মাথা ঠিক আছে? আমার ছেলের নামে এসব কি বলছো তুমি? জানি আপনি বিশ্বাস করবেন না, দেখবেন আপনার ছেলে আমাকে কিভাবে মেরেছে, দাঁড়ান দেখাচ্ছি। বলে তে যখন তার ঘোমটাটা সরাতে যাবে তখনই জঙ্কুক এসে তের ঘোমটা সহ জড়িয়ে ধরে বলে, জান, ওনারা আমাদের মুরব্বি, আর মুরব্বিদের সামনে এসব কেউ দেখায়? লজ্জার ব্যাপার বলে একটা কথা আছে না? জিনের আর বুঝতে বাকি রইল না জঙ্কুক কি বোঝাতে চেয়েছে, তাই সে মুচকে একটা হাসি দিয়ে বলে, আমার ছেলেটা যেমন পাগল তেমন তার বউটাও হয়েছে পাগল। হ্যাঁ গো ঘটনা, কিসের লজ্জার ব্যাপার? তুমি কি করেছো আব্বুর সাথে? আর এসব কি তোয়ালে ফোয়ালে পড়ে আছো? পরার মতো কি তোমার কোনো কাপড় চোপড় নেই? হ্যাঁ না গো গ্র্যানি দুষ্টু ডার্লিং, আমার পরার মতো কোনো কাপড় নেই, তোমার শাড়িটা খুলে দাও আমি পরি। আরে মা ঘটনা, আগের জন্মে তো তুমি এসব কথা বলতে না, তাহলে এই জন্ম কেন এসব কথা বলছো? কি হয়েছে তোমার আমাকে বলো। এখনো কিছু হয়নি, তবে মনে হচ্ছে এবার হয়ে যাবে। তাই নাকি? ঠিক আছে, যখন হবে তখন দেখে নিবো। আরে জিনু, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও আমার জন্য মাটির চুলাতে রান্না বসাও, আমি গরম গরম ভাত খাবো। শোনো জিনু, আমি আবারও বলছি, মাটির চুলাতেই রান্না করতে হবে ভাত, নাহলে কিন্তু আমি খাবো না গ্যাসের চুলাতে রান্না করলে। জি না, আমি যাচ্ছি। বলছি তুমি, তোমার সাথে আমার অনেক কথা আছে, আমার রুমে চলো। তে তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের রুমটা হচ্ছে একটা প্রাইভেট জায়গা, ওইখানে তুমি গ্র্যানি ডার্লিং কে কেন নিয়ে যাবে? একটু তো চোখে লজ্জা শরম রাখো, না হলে যে সর্বনাশ হয়ে যাবে। আমার ঘন্টা শোনা একদম ঠিক বলেছে। এই চুকরি, তোর কি লজ্জা শরম নেই? কি বলছিস আমার সাথে এগুলো? যা তাড়াতাড়ি গিয়ে শাড়ি পরে আয়। কিন্তু বুড়ি সত্যি, আমি তো শাড়ি পরতে পারি না। তুমি পড়তে পারো না তো কি হয়েছে, আমি তো আছি, আমি পরিয়ে দেব তোমাকে, আসো। এরপর জাঙ্কুক তেকে নিয়ে নিজের রুমে যায়। এটা কি হলো? আপনি বলতে দিলেন না কেন শাশুড়ি মার কাছে? এই স্টুপিড মেয়ে, তোর কি আক্কেল জ্ঞান কোনো কিছুই নেই? তুই যদি আজকে আমার মায়ের কাছে আমার নামে বিচার দিতি তাহলে কি হতে পারতো একবারও ভেবে রেখেছিস? কি আর হতো, শাশুড়ি মা আপনাকে ধরে পেটাতো? আরে গাধি, পেটাতো না, আমার কাছ থেকে তোকে আলাদা করে দিত। তাহলে তো ভালোই হতো, আমি স্বাধীনভাবে জীবনযাপন করতে পারতাম। তার মানে তুমি বলতে চাচ্ছ আমার কাছে তুমি পরাধীন? হ্যাঁ অবশ্যই, কারণ আপনি আমার উপর যেভাবে অত্যাচার করেন এটাকে তো নারী নির্যাতনই বলে। আমার তো মাঝে মধ্যে মনে হয় আপনি টিচার নাকি নির্যাতনকারী আমির হাওলাদার। তোর কাছে কি শুধু আমির হাওলাদারের নির্যাতনটাই চোখে পড়লো, ভালোবাসাটা চোখে পড়লো না? তে আর কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হলো, চুপ করে আছো কেন? বলার কিছু নেই? মুখ বন্ধ হয়ে গেছে? মুখ বন্ধ হবে না তো কি হবে? আপনি যদি আমাকে আমির হাওলাদারের মতো ভালোবাসতেন তাহলে কি আর আমার উপর এত অত্যাচার করতে পারতেন, এভাবে কষ্ট দিতে পারতেন আমাকে? কিসের কষ্টের কথা বলছো বোমা? এ কি, তোমার হাত ফুলে আছে কেন? মানে আসলে শাশুড়ি মা, আমার না একটু অ্যালার্জি হয়েছে তাই হাত ফুলে গেছে। মিথ্যে কথা বলছো কেন আমার সাথে? শোনো, আমার চুলগুলো এমনি এমনি পাকেনি, বয়সেই পেকেছে, তাই কোনটা অ্যালার্জি আর কোনটা কি সেটা আমি ভালো করেই বুঝি। ছি জঙ্কুক, তোর এত অধঃপতন হয়েছে, শেষে কিনা বউয়ের গায়ে হাত তুলেছিস, আমার ভাবতেও লজ্জা লাগছে। তোর মতো ছেলেকে আমি পেটে ধরেছি। ইচ্ছে তো করছে আগুনের মাঝে আরো বেশি করে ঘি ঢেলে দিতে, কিন্তু যতই হোক না কেন এই হিটলারটা তো আমারই স্বামী, ওনার মান সম্মান বাঁচানো আমার দায়িত্ব। আসলে শাশুড়ি মা, আপনি ওনাকে কিছু বলবেন না। সত্যি কথা বলতে আমি সকালে কলেজে যাওয়ার সময় নাস্তা খেতে চাচ্ছিলাম না,
তাই আর কি একটু শাস্তি দিয়েছে, অন্য কিছু না। হ্যাঁ গো ঘন্টু শোনা, আমি তো তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। আগের জন্ম তো তুমি এরকম কিছু করতে না, তাহলে এই জন্য তোমার কি হয়েছে যে কেউ নাস্তা খেতে না চাইলে তাকে শাস্তি দিতে একবার ভাবো না? গ্র্যানি, তুমি এমন ভাবে কথা বলছো যেন তোমার জামাই তোমাকে কখনো রাতে শাস্তি দিত না। ছি 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 ঘন্টু শোনা, লজ্জা শরম কি সব খেয়ে বসে আছো নাকি? তোমার মুখে তো দেখছি কিছুই আটকায় না, যা পারো তাই বলে দাও। লজ্জা শরম খেয়ে বসে থাকবো না তো কি করব? নতুন বিয়ে হয়েছে, এমন একটু একটু কত রকমের দাগ বা জিনিস দেখতেই পাবে। তাই বলে কি তোমাদের প্রশ্ন করতে হবে কি হয়েছে না হয়েছে? তোমাদের যেহেতু প্রশ্ন করতে লজ্জা লাগেনি, তাহলে আমার উত্তর দিতে কেন লজ্জা লাগবে? আরে মা ঘন্টু শোনা, তুমি তো একদম ঠিক কথা বলেছো। এসব কথা কি কেউ জিজ্ঞেস করে নাকি? আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি যে আরেকটা বিয়ে করেছো। শোনা ঘন্টু শোনা, আমি কিন্তু এই ঘর আলো করে একটা ফুটফুটে ছোট্ট ঘন্টু শোনা চাই, বুঝতে পেরেছ? এই চুকরি, তুই বুঝতে পেরেছিস? ছোট গন্টু শোনা আসবে কি করে দাদিমা, উনি তো আমার সাথে। বেশি হয়ে যাচ্ছে না? একটু আগেও তো বললাম এসব লজ্জা শরমের কথা বলতে হয় না। লজ্জা শরমের কি আছে, যা সত্যি তাই তো বলবো। মা, আমার জন্য এক কাপ গরম চা করে নিয়ে আসবে? গলাটা কেমন যেন খুশখুশ করছে। কি বলছিস বাবা, তোর আবার ঠান্ডা ঠান্ডা লেগে যায়নি তো? দাঁড়া, আমি এখনই আদা দিয়ে চা করে নিয়ে আসছি, খেলে ঠান্ডাটা সেরে যাবে। এই জিনু, যাওয়ার আগে শোনো, একটু দেরি করে আসবে। আমার ঘন্টু শোনার সাথে আমি কিছু কথা বলবো, তোমার জন্য তো কথা বলতে পারি না। কান পেতে দাঁড়িয়ে থাকো আমাদের দরজার সামনে। মা, আমরা এখানে বেড়াতে এসেছি, ছোট ছোট বাচ্চাদের সামনে আমাকে এভাবে অপমান না করলেও পারতেন। মা, তুমি তো জানো এই গ্র্যানি দুষ্টু ডার্লিং এমনই। এই বুড়ির কথা কানে না দিয়ে তাড়াতাড়ি যাও না। যাচ্ছি যাচ্ছি, তুইও তোর 14 গোষ্ঠীর মতোই হয়েছিস, আমাকে সহ্য করতে পারিস না। চলে যাবো একদিন, দু চোখ যেদিকে যায়। ভালো লাগে না এইসব অশান্তি, কোথাও গিয়ে যে একটু শান্তিতে সময় কাটাবো তারও কোনো উপায় নেই আমার। সব হয়েছে ওই বুড়ির নামুর জন্য। জিন বকবক করতে করতে টেকুকে রুম থেকে চলে যায়। এবার বলো তোমার বুড়ি সতীনকে। কি বলবো বুড়ি সতীনকে? তুমি না একটু আগে বললে অনেক কথা জমিয়ে রেখেছো তোমার বুড়ি সতীনের সাথে বলার জন্য, সেটাই বলতে বলেছি, বলো। শয়তান হিটলার কথাকার, তোমার চালাকি আমি ধরে ফেলেছি। আমি এখন বুড়ি সতীনের কাছে সত্যি কথা বললেও তুমি বাম হাত ঢুকিয়ে সেটাকে মিথ্যা বানিয়ে দিবে, এটা তো আমি হতে দেব না। দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। আসলে বুড়ি সতীন শোনো না, তোমার ঘন্টু শোনা রাতের বেলা অনেক অনেক বেশি আদর করে, এটা তো বলবে তুমি, তাই না? একদমই না বুড়ি সতীন, তোমার এই ঘন্টু শোনা রাতের বেলায় গরুর মতো নাক ডাকে, আমি ঘুমাতে পারি না নাক ডাকার শব্দে। কি বললে তুমি? আমি গরুর মতো নাক ডাকি? অসম্ভব। শুধু আমি কেন, আমার 14 গোষ্ঠীর মধ্যেও কেউ নাক ডাকে না। এসব বাজে স্বভাব তোমার গোষ্ঠীতে থাকতে পারে, আমার না। কথাটা বলেই জঙ্কুক চলে যায়। সত্যি কথা বলছি তো, সহ্য না করতে পেরে চলে গেছে। এই যে নাকবো, অনেক হয়েছে আমার ঘন্টু শোনাকে নিয়ে কথা, এবার চল খাবার টেবিলে যাই, অনেক ক্ষুধা লেগেছে। হ্যাঁ দাদিমা, আমারও অনেক ক্ষুধা লেগেছে, চলো যাই। এই যে আমাদের খাবার দাও তাড়াতাড়ি, এতক্ষণ লাগে নাকি রান্না করতে? জি মা, দিচ্ছি। আপনারা খাবার টেবিলে বসুন। কি ব্যাপার তে, আমার ছেলে কোথায়? জানি না তো শাশুড়ি মা, মনে হয় কোনো দরকারি কাজে বাহিরে গেছে। সব সময় কি চলে যায় নাকি বাহিরে? জি শাশুড়ি মা। তারপর সবাই একসাথে খাবার খেয়ে নিজেদের রুমে চলে যায়। এদিকে জঙ্কুক বাড়ি থেকে বের হয়ে সুগার বাড়িতে আসে। কি রে বেটা, এমন অবেলায় আমার বাড়িতে? কোনো সমস্যা হয়েছে নাকি? আমার জীবনটাই তো পুরো সমস্যা রে বন্ধু, দুঃখের কথা আর কি বলবো। তোর তো কপাল ভালো, একা একা থাকস, বিন্দাস লাইফ, কোনো ঝামেলা নাই, যখন যা মন চায় তাই করতে পারোস। আর আমারে দেখ, অকালে বিয়েটা করে জীবনটা একদম শেষ হয়ে গেছে। যারে বিয়ে করছি সে এদিকেও বোঝে না ওইদিকে বোঝে না। আরে বেটা, মাইয়াটারে একটু বোঝার জন্য সময় দে। তুই তো নিজেই দেখে শুনে ছোট একটা মাইয়ারে বিয়ে করছস, এখন জোর করলে কি হইব নাকি? ধুর, আমি তোর বোঝাই একটা, তুই বোঝাস আর একটা। কি রে বন্ধু, বড় কি আর সমস্যা নাকি? তোর বউ কি কারো লাগে তুই এক লাইন বেশি বুঝস? এসব কিছু না। আসলে তোর সাথে অন্য কাউকে দেখলে আমার কেন যেন সহ্য হয় না। আমি কাউকে সহ্যই করতে পারি না ওর পাশে, জানোস? ওর সাথে আমি অন্য কাউকে দেখলে খুব রাগ হয়, আর সেই রাগের মাথায় ওকে অনেক কষ্ট দিয়ে ফেলি। কি করবো বল, আমি যে ওকে অনেক বেশি ভালোবাসি, আর আমার ভালোবাসার জিনিসটাতে কেউ হাত দিলে আমার মাথা ঠিক থাকে না। এই বিলাই, তুই বাড়ি থেকে খেয়ে যাবি নাকি বাইরে থেকে গিলে আসবি? জিমিন, তুমি এই বাড়িতে কি করছো? স্যারের কাছে গণিত প্রাইভেট পড়তে এসেছি। আসলে বন্ধু হয়েছে কি, এই নিব্বে জিমিন তো গণিতে কাঁচা, তাই একটু দেখায় দেই আর কি। ও এখানে পড়তে আসে বলে তোকে অসম্মান করে কথা বলবে নাকি? আর এই যে তুমি জিমিন, স্যারদের সাথে কিভাবে কথা বলতে হয় কেউ শিখায়নি তোমাকে? স্যার, আমাকে জ্ঞান না দিয়ে আপনি নিজে কি আগে সেটা ভাবুন। মেয়েদেরকে তো ভালো করে সম্মানই দিতে জানেন না আপনি। আমি যদি সুগা স্যারের সাথে ভদ্রভাবে কথা বলি তাহলে সে আপনার মতো হয়ে যাবে। আমি চাই না সুগা স্যার আপনার মতো বদমেজাজি সাইকো হয়ে যাক। জাঙ্কুক বন্ধু আমার, শোন, এই নিব্বি জিমিনের কথা কিন্তু তুই আবার কিছু মনে করিস না। আজকে তাহলে আমি যাই রে বন্ধু, অন্যদিন আসবো। যাই মানে? তোর সমস্যার কোনো সমাধানই তো করতে পারলাম না।
আমার সমস্যার সমাধান আমি নিজেই খুঁজে নিব বন্ধু। যাই, ভালো থাকিস। আরে বন্ধু খাড়া যাইস না, শোন। সুগার কথায় পাত্তা না দিয়ে জঙ্কুক একটা ক্লাবে চলে আসে নিজের কষ্ট কমানোর জন্য। ক্লাবে এসে জঙ্কুক অনেক ড্রিঙ্কস করে। সুগা বুঝতে পেরেছে তার বন্ধুর মনের অবস্থা এখন ভালো নেই, তাই সেও জঙ্কুকের পিছন পিছন চলে আসে ক্লাবে। বন্ধু, কাজটা একদম ঠিক করছিস না, খালাম্মা জানলে তো অনেক কষ্ট পাবে। তাছাড়া তোর বউ, আরে রাখতো বউয়ের কথা, ও আমার বউ নাকি? ও তো আমার স্টুডেন্ট। ওর সাথে আমার সম্পর্ক শুধুমাত্র শিক্ষক আর ছাত্রীর, এর বাইরে কোনো সম্পর্ক নেই। সত্যিই কি নেই? না নেই। যদি থাকতো তাহলে আমাকে বোঝার চেষ্টা করতো, আমি কি চাই না চাই, কোনটা আমার ভালো লাগে কোনটা আমার খারাপ লাগে সবকিছুর খেয়াল রাখতো। তুই জানিস বন্ধু, ও আমার কাছে কখন আসে? যখন ওর হোমওয়ার্ক করা দরকার হয়, শুধুমাত্র তখনই আমার কাছে আসে। আবার যখন ওকে আমার কাছে পেতে ইচ্ছে হয়, ওকে বললেও আমাকে হাজারটা কারণ দেখায়। ভালো করেছে ওর হাতে মরিচের গুঁড়া লাগিয়ে। কত বড় সাহস! ও আমাকে দেখিয়ে অন্য ছেলেদের সাথে হাত ধরাধরি করে কথা বলে। আমি সিদ্ধান্ত নিয়েছি, ওকে আমার জীবনে আর রাখবো না। আজকেই বাড়িতে গিয়ে ওকে আমি ডিভোর্স দেব। জঙ্কুকের কথা শুনে সুগা বুঝতে পারে তার বন্ধু বাংলা খেয়ে এসব বলছে। তাই সুগা জঙ্কুককে নিয়ে ওর বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে, তাই জিনা রোজ ওয়েট করতে না পেরে ঘুমিয়ে গেছে। রাত প্রায় 2টার দিকে সুগা জঙ্কুককে নিয়ে বাড়িতে ফিরে দরজায় কলিং বেল দেয়। কলিং বেল বাজতেই তে দৌড়ে এসে দরজা খুলে জঙ্কুককে এই অবস্থায় দেখে বলে, স্যার, ওনার কি হয়েছে? তেমন কিছুই হয়নি, মনের কষ্টে বাংলাটা একটু বেশি খেয়ে ফেলেছে, তাই মাতাল হয়ে গেছে আর কি। বাংলা আবার কি? তের পুরো কথা শেষ হওয়ার আগেই সুগা জঙ্কুককে তের দিকে হেলিয়ে দিয়ে বলে, এই নাও তোমার জামাই, তুমি সামলাও, আমি যাই। আর হ্যাঁ, আমার বন্ধুর মনটাকে একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? ছেলে মানুষ তো, অনেক কিছু চাওয়ার থাকতে পারে। ভুলে যাও কেন? তোমাদের বিয়ে হয়ে গেছে, এখন নাটক ফাটক করলে কি হইব নাকি? যাই হোক, আমার কথাগুলো ঠান্ডা মাথায় একটু ভাইবা দেখো। গেলাম। স্যার, এগুলো কি বলে গেল? কিছু তো বুঝলাম না। জান পাখি, জি স্যার, বলুন। আমি আজকে রাতে তোমাকে আমার করে পেতে চাই। তুমি শুধু একবার আমার হয়ে যাও, কথা দিচ্ছি কখনো তোমাকে কষ্ট দেব না জান পাখি। এই হিটলারটা এসব কথা আমাকে বলছে কেন? আমি তো ওনার কাছে যেতেই চাই, কিন্তু উনি নিজেই তো আমার বয়স কম বলে দূরে ঠেলে দেয়। স্যার, আপনি কি ড্রিঙ্কস করেছেন? কি স্যার স্যার করছো? আমি কি শুধু তোমার স্যার লাগে নাকি? আর কিছু লাগে না? কিন্তু স্যার, জান পাখি, স্যার না বলে জান বলে ডাকো না একবার। আপনি মাতাল হয়ে আছেন, তাই উল্টো পাল্টা কথা বলছেন। রুমে চলুন, ফ্রেশ হয়ে লেবু শরবত খেলে সব ঠিক হয়ে যাবে। আসুন। আমি লেবু শরবত খেতে চাই না জান পাখি, আমি তোমাকে খেতে চাই। আপনি আজ কলেজ থেকে শুরু করে ওয়াশরুম পর্যন্ত আমার সাথে যা করেছেন, এরপরও কিভাবে বললেন আপনি আমাকে খেতে চান? আই এম সো সরি জান পাখি, আমি ভেবেছিলাম ওইটা ঠান্ডা পানির সুইচ, তাই ভুল করে অন করে দিয়েছিলাম। আচ্ছা, তুমিও এখন আমাকে গরম পানি শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দাও। আমি এতটাও খারাপ মানুষ না যে অন্য কাউকে কষ্ট দিয়ে নিজে আনন্দ পাবো। জঙ্কুক আর কোনো কথা না বলে তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যার, আপনি একটু এখানে বসেন, আমি লেবু শরবত বানিয়ে নিয়ে আসি আপনার জন্য। জঙ্কুক এবারও কিছু না বলে নেশালো দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। এই স্যারের মতিগতি একদম ভালো লাগছে না। এখানে উল্টো পাল্টা কিছু করার আগে ওনাকে যে করেই হোক লেবু শরবত খাইয়ে রুমে নিয়ে যেতে হবে। জঙ্কুক অতিরিক্ত ড্রিঙ্কস করার কারণে বসে থাকতে পারছিল না। হঠাৎ করে জঙ্কুক নিজের শরীরের সাথে তাল মেলাতে না পেরে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। জঙ্কুককে পড়ে যেতে দেখে তে দৌড়ে এসে জঙ্কুকের মাথাটা নিজের কাঁধে নিয়ে বলে, এইসব ছাইপাশ খেয়ে যেহেতু নিজেকে সামলাতেই পারেন না, তাহলে খাওয়ার কি দরকার? তের কাঁধে জঙ্কুকের মাথা রাখার কারণে তে আর জঙ্কুকের মুখ একদম কাছাকাছি চলে আসে। তেকে এতটা কাছে পেয়ে জঙ্কুক নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে পাগলের মতো লিপ কিস করা শুরু করে। তের কাছে প্রথমে খারাপ লাগলেও এখন ভালো লাগছে, তাই সে জঙ্কুককে বাধা না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর জঙ্কুকের দাদি ড্রয়িং রুমে পানি নিতে এসে দেখে তার ঘন্টু সোনা নাতবউয়ের সাথে ইটিস পিটিস 420 করছে। তাদের এই অবস্থা দেখে মুস্কি একটা হাসি দিয়ে বলে, আরে মা, আমার ঘন্টা শোনা তো দেখছি আগের জন্মের থেকে এই জন্মে বেশি বদমাশ হয়ে গেছে। তে জঙ্কুকের দাদিকে দেখতে পেয়েও কিছু বলতে পারে না, কারণ তার মুখ যে জঙ্কুক বন্ধ করে রেখেছে। তে আর কোনো উপায় না পেয়ে জঙ্কুকের পিঠে একটা জোরে চিমটি দেয়। চিমটি খেয়ে জঙ্কুক তেকে ছেড়ে দিয়ে বলে, কি ব্যাপার জান পাখি, এত জোরে চিমটি দিলে কেন? এই যে ঘন্টা শোনা, তোমাকে চিমটি দিবে না তো কি দিবে? তুমি তো নিজের রুম ছেড়ে খালি মাঠের মধ্যে গোল দিতে যাচ্ছ। বলে জঙ্কুকের দাদি হাসতে থাকে। কি হলো ব্যাপারটা? গ্র্যানি এভাবে হাসছে কেন? হাসবে না, আপনার বদমাইশি উনি দেখে ফেলেছেন। দেখে ফেলেছে মানে? তুমি এই কথাটা আমাকে আগে বলনি কেন যে গ্র্যানি সব দেখছে? আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম যে রুমে চলুন, কিন্তু আপনি তো এখানে শুরু করেছেন। স্টুপিড, তুমিও না। বলে জঙ্কুক সোজা রুমে চলে যায়। কি ব্যাপার, চিমটি দেওয়ার পরে কি এই হিটলারের নেশা কেটে গেল নাকি? জঙ্কুক রুমে এসে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল, তখনই তে বলে, জাঙ্কুক, তুমি নিচে কি বলেছিলে মনে আছে? কি বলেছিলাম? আজ রাতে আমি তোমার হব কিনা? আমি কিন্তু রাজি আছি তোমার হতে। বেয়াদব মেয়ে,
আমি তোমার স্যার হই, তাছাড়া আমি তোমার থেকে বয়সে অনেক বড়। তুমি আমার নাম ধরে ডাকা কোন সাহসে? বাবা গো বাবা, এই হিটলারের নেশা তো তাড়াতাড়ি কিভাবে কেটে গেল? কার নেশা কেটে গেছে? না মানে আমার নেশা কেটে গেছে। কি বললে? তুমি নেশা করেছো? তোমার তো সাহস কম না? কার থেকে পারমিশন নিয়ে তুমি এই কাজ করেছো? স্যার আমি নেশা করিনি তো, আমার একটা বান্ধবী নেশা করেছে। আজকের পর থেকে ওইসব আলতু ফালতু বান্ধবীদের সাথে চলাফেরা করবে না। এখন যাও, মাথা ব্যথার মলমটা নিয়ে এসো, আমার খুব মাথা ব্যথা করছে। স্যার তখন আপনার নাম ধরে ডাকার জন্য আর তুমি করে বলার জন্য সরি। এবারের মতো ক্ষমা করে দিলাম, নেক্সট টাইম এমন ভুল যেন আর না হয়। যাও। আচ্ছা দাঁড়াও, যেও না, তোমার হাতটা দেখি। কেন স্যার, আবারও কি মহিষের গুঁড়ো লাগাবেন নাকি? না, আদর করব। দেখাও। তে জঙ্কুকের সামনে দুইটা হাত বাড়িয়ে দেওয়ার সাথে সাথে জঙ্কুক শক্ত করে চেপে ধরে বলে, গ্র্যানি বা মাকে যদি এসব ব্যাপারে কিছু বলিস তাহলে এর থেকেও বেশি কঠিন শাস্তি তোকে পেতে হবে। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ মনে থাকবে, ছাড়ুন, ব্যথা লাগছে। তারপর জঙ্কুক তের হাত ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর তে কান্না করতে করতে বলে, এই তার ছেলে বদমেজাজি সাইকো হিটলারের সাথে বিয়েটা না করাই মনে হয় ভালো ছিল। বলেই তে অতীতের কথা মনে করে কান্না করতে থাকে। এখন চলো দেখে আসি অতীতে কি এমন হয়েছিল যার কারণে জঙ্কুক তের সাথে এত খারাপ ব্যবহার করে। আজকে জঙ্কুকের কলেজের প্রথম দিন, তাই তার মা জিন মাথায় তেল দিয়ে সুন্দর করে চুল আঁচড়ে দিয়েছে। জঙ্কুককে দেখতে একদম আদু ভাইয়ের মতো লাগছে। কলেজে আসার পর প্রথমেই জঙ্কুকের ঘন্টা চলে আসে ক্লাস নেওয়ার, তাই সে আর দেরি না করে ক্লাস নিতে চলে যায়। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই ভালো আছো? আমি জিয়ন জঙ্কুক, তোমাদের নতুন টিচার। সময় স্বল্পতার কারণে তোমাদের সাথে প্রিন্সিপাল স্যার আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আসতে পারেনি, তাই আমি নিজে নিজের পরিচয়টা দিয়ে দিলাম। স্যার আমরা এতটাও নিবি না যে কোন স্যার নতুন আর কোন স্যার পুরনো সেটা আমরা দেখলে বুঝতে পারবো না, তাই বলছি পড়া ফাঁকি না দিয়ে নিজের দায়িত্বটা ঠিকমতো পালন করেন। আহা! আরে তে, এটা আমাদের স্যার হয় কি করে? দেখতে তো একদম আদু ভাইয়ের মতো লাগে, মনে হয় অন্য কলেজে যেতে গিয়ে আমাদের কলেজে ভুল করে চলে এসেছে। হ্যাঁ সোস, মেজাজটা একদম গরম করে ফেলে। অনেক চুপ করে থেকেছি, আর চুপ করে থাকবো না। এই যে স্কুলের পাশের বিল্ডিং এ থাকা মানুষরা, আপনাদেরকে বলছি শুনেন, চুপ করে থাকতে পারেন না? সবসময় এত চেঁচামেচি কিসের জন্য করেন? আর এই যে ক্লাসের লুচ্চা ছেলেরা, তোমাদেরকে বলি, আমি আর তে যখন কথা বলি তখন তোমরা মুখ দিয়ে শীষ বাজাও কেন? মেরে কিন্তু মুখ ভেঙে দিব, বেয়াদব ছেলেরা। যাই হোক, যেখানে ছিলাম, এই গাইয়া খেত নিশ্চয়ই ফেল করা কোন কলেজে আদু ভাই হবে। লেকচার দেওয়া শেষ হয়েছে না? এখন তোমরা দুজন কানের ধরে বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকো। সরি স্যার, এরকম কথা আর বলবো না। কোনো সরি টরিতে কাজ হবে না, দাঁড়িয়ে থাকতে বলেছি, দাঁড়িয়ে থাকো। আর বাকিরা বই বের করো। স্যার আমরা কানে ধরে দাঁড়িয়ে থাকবো কেন? এই কলেজে টাকা দিয়ে পড়ি, তাই দাঁড়িয়ে থাকতে হলে আপনি দাঁড়িয়ে থাকবেন, আমরা না, কারণ আমাদের টাকায় আপনারা চলেন। বেয়াদব মেয়ে, আরেকটা কথা বললে কিন্তু 10টা করে স্কেলে বাড়িয়ে দিব। দিয়ে দেখেন না স্যার, আপনার নামে একদম মামলা লাগিয়ে দিব। চুপ করতে, স্যারের সাথে আর বেয়াদবি করিস না, ভুল তো আমরাই করেছি। নতুন স্যারের সাথে এমন বেদিগিরি করাটা ঠিক হয়নি। সরি বল স্যারকে, না হলে তো পরীক্ষার খাতায় নাম্বার দিবে না। বললেই হলো নাম্বার দিবে না, দরকার হলে প্রিন্সিপাল স্যারকে বলে ওনাকে এই কলেজ থেকে বের করে দিব। এই মেয়ে, তুমি তো দেখছি আচ্ছা বেয়াদব। স্যার আর গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষাটা কি তোমার ফ্যামিলি দেয়নি? স্যার আমার ফ্যামিলি নিয়ে কথা বলবেন না, দোষ করেছি আমি, আমাকে বলবেন। আমার ফ্যামিলিকে উল্টাপাল্টা কথা বলার কোনো অধিকার নেই আপনার। বুঝতে পেরেছি, নিশ্চয়ই বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে তাই না? এর জন্যই আমার উপর মেসেজ দেখাচ্ছ। লিসেন, আমি তোমার স্যার হই, বয়ফ্রেন্ড না, যে এভাবে মেসেজ দেখিয়ে আমার সাথে কথা বলবে। আজকে আমার তোমাদের সাথে প্রথম দিন, এর জন্য ক্ষমা করে দিচ্ছি। তে কিছু বলতে যাবে তখনই জিমিন তেকে থামিয়ে দেয়। প্রায় 1 ঘন্টা ক্লাস করানোর পর জঙ্কুক চলে যায়। এই তো এখন তো বগম স্যারের ক্লাস, চল না একটু বাইরে থেকে ঘুরে আসি। তোর যদি বাইরে ঘুরতে মন চায় তাহলে তুই যা, আমি যাব না, কারণ আমি তোর মতো পড়াচোর না। তাছাড়া বগম স্যারের ক্লাস করতে আমার অনেক ভালো লাগে। সরি বান্ধবী, আমি তোর সাথে এখন যেতে পারবো না, অন্য কোনো স্যারের ক্লাসে বলিস আমি তোর সাথে যাব। থাক বান্ধবী, তোমাকে আর আমার সাথে বাইরে যেতে হবে না। বগম স্যারের ক্লাসের পর সুগা স্যারের ক্লাস। তোমার যেমন বগম স্যারের ক্লাস করতে ভালো লাগে, তেমন আমার সুগা স্যারের ক্লাস করতে ভালো লাগে। একটু পর বেগম স্যারের ঘন্টাতে জঙ্কুক ক্লাস করাতে চলে আসে। বেগম স্যারের জায়গায় জঙ্কুককে দেখতে পেয়ে তে বলে, এই কি স্যার, আপনি আবারও আসলেন যে? এখন তো আপনার ক্লাস না, এটা তো বেগম স্যারের ক্লাস, আপনি কি করছেন এখানে? তোমাদের বেগম স্যারের বউ মারা গেছে, এজন্য আসিনি, তাই প্রিন্সিপাল স্যার আমাকে তোমাদের ক্লাসটা নিতে বলেছে। বেগম স্যারের বউ মারা গেছে মানে? উনি তো বিয়েই করেনি, বউ আসলো কোথা থেকে? সেটা না হয় তোমাদের বেগম স্যার আসলেই জিজ্ঞাসা করো। এখন কথা না বলে কি পড়া ছিল সেটা বের করো। বেগম স্যারের ক্লাস নেওয়ার এত শখ তাই না? ঠিক আছে, নেওয়াচ্ছি আপনাকে ক্লাস। স্যার প্রজনন কাকে বলে? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ তো প্রজনন বলে নাকি স্যার? কি রে তুই ফিজিক্সের ক্লাসে বায়োলজির প্রশ্ন করছিস কেন? আমাদের তো এখন বায়োলজির ক্লাস না। আজকে যেহেতু বেগম স্যার আসেনি, তাহলে আমরা ওনার সাবজেক্ট কেন পড়বো? নতুন টিচার যেহেতু এসেছে, তাহলে আমরা নতুন পড়া পড়বো। ঠিক বলছি না স্যার? তাছাড়া ফিজিক্সের টিচারের বদলে যেহেতু
ক্লাস নিতে, তাহলে আমরা ফিজিক্স পড়বো কেন, বায়োলজি পড়বো? এতে করে বায়োলজির কিছুটা পড়া এগিয়ে যাবে। এই ছেলেমেয়েরা চুপ করে আছো কেন? সবাই উড়াধুরা প্রশ্ন করো স্যারকে। এই মেয়ে, আমি কি তোমার দুলাভাই লাগি যে আমার সাথে এমন মজা করছো? ছি স্যার, আপনি এখানে পড়াতে না এসে বিয়ে করতে এসেছেন, তাই তো বলি। পরপর দুইটা ক্লাস কেন নিচ্ছেন আপনি? শুনুন স্যার, আমি কি বলি, আগে নিজের চরিত্রটা ঠিক করুন, তারপর না হয় আমাদের ক্লাস করাতে আসবেন। জঙ্কুক আর কিছু না বলে সোজা ক্লাস থেকে বের হয়ে চলে যায়। জঙ্কুককে বের করে দিতে পেরে তে অনেক খুশি হয়, কারণ সে তার বেগম স্যারের জায়গায় অন্য কাউকে স্যার হিসেবে দেখতে পারে না। তোমাদের বলে রাখি, তে বেগম স্যারকে অনেক পছন্দ করে, সাথে বেগম স্যারও। পরপর তের মতো একটা বাচ্চা মেয়ের কাছে অপমান হওয়ায় জঙ্কুক ওয়াশরুমে এসে মাথায় শ্যাম্পু দিয়ে চুলের টালগুলো তুলে সুন্দর করে একটা স্টাইল দিয়ে বের হয়। জিমিন, একটা গল্প বলি শোন। একটা কাক ছিল যে কিনা সবসময় ময়ূরের পালক লাগিয়ে ময়ূর হওয়ার চেষ্টা করত, কিন্তু ওই বোকা কাকটা তো জানে না, সে যতই ময়ূরের পালক লাগাক না কেন, কাক কাকে থাকবে, কখনো ময়ূর হতে পারবে না। ঠিক তেমনি এই স্যার যতই স্মার্ট হোক না কেন, বেগম স্যারের মতো কখনোই হতে পারবে না। কথাটা জঙ্কুক শুনতে পেয়ে তের গালে একটা থাপ্পড় মেরে বলে, চিকচিক করলে কখনো শোনা হয় না, কাছে গিয়ে ভালো করে খোঁজ নিয়ে দেখিস, আসলে সে একটা মরিচিকা। কথাটা বলে জঙ্কুক চলে যায়, আর এদিকে তে গালে হাত দিয়ে জিমিনকে বলে, শয়তান হিটলারটা কি বলে গেল জিমিন, তুই কিছু বুঝতে পেরেছিস? আমার তো মনে হয় তোকে খুঁচা মেরে বেগম স্যারের কথা বলে গেল। বেগম স্যারের মতো মানুষই হয় না, উনি মরিচিকা হতে যাবে কেন? আসল মরিচিকা তো হচ্ছে এই হিটলারটা, নিজের তো ভালো বডি আর চেহারা নেই, তাই বেগম স্যারকে হিংসে করে। কথায় কথায় বেগম স্যারকে টেনে আনিস কেন? তো কাকে টেনে আনবো, সুগার স্যারকে? এই তে, আমার সুগার স্যারকে নিয়ে বাজে কথা বললে কিন্তু তোর সাথে ফ্রেন্ডশিপ রাখবো না। এভাবেই কেটে যায় অনেক দিন। জঙ্কুক তের সাথে বেগম স্যারকে নিয়ে কথা কাটাকাটি করতে করতে তেকে ভালোবেসে ফেলে, কিন্তু তে জঙ্কুককে পাত্তাই দেয় না, কারণ সে তার বেগম স্যারকে অনেক ভালোবাসে। জঙ্কুক তেকে মনের কথা বলার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু কখনো বলে উঠতে পারেনি। একদিন হঠাৎ করে জঙ্কুক তেকে ভালোবাসার কথা জানিয়ে দেয়, তে আই লাভ ইউ। কি বললেন আবার বলেন তো? আমি তোমাকে ভালোবাসি। আপনি ভালোবাসেন আমাকে? হাউ ফানি, মজা করার আর জায়গা পেলেন না। আচ্ছা, কি যোগ্যতা আছে আপনার আমাকে ভালোবাসার? আমি তো কোনো যোগ্যতাই খুঁজে পাচ্ছি না আপনার মধ্যে। আপনি তো মনে হয় বাপ চাচার পাওয়ারে এই কলেজের প্রফেসর হয়েছেন, না হলে তো কলেজের প্রফেসর হওয়া দূরের কথা, এই কলেজের কেয়ারটেকারও হতে পারতেন না। না আছে আপনার ভালো চেহারা, না আছে কোনো বডি, তার উপর ব্যবহার চরিত্র একটাও তো ঠিক নেই। এক কথায় বলতে গেলে আপনি তো একটা বাদ ফেল না। আপনার তো সমবয়সী বেগম স্যার, ওনাকে দেখে কিছু শিখতে পারেন না? সরি সরি, আপনি তো আবার ওনাকে দেখে হিংসে করেন, কি শিখবেন? আমি তোমাকে আমার মনের কথা জানিয়েছি, রাজি থাকলে হ্যাঁ বলবে, আর না থাকলে না বলবে। শুধু শুধু ওই শালা বেগুনের বাচ্চার সাথে কেন আমাকে তুলনা দিচ্ছ? আপনার সাথে আমার কথা বলতে একদমই ইচ্ছে করছে না। সরুন তো, যত সব ফালতু লোক, কোত্থেকে যে আসে এরা। বলেইতে চলে যাচ্ছিল, তখনই জঙ্কুক বলে, যাওয়ার আগে একটা কথা শুনে যা, তোকে যদি আজকের মধ্যে আমি বিয়ে করতে না পারি, তাহলে আমার নামও জিয়ন জঙ্কুক না। বামন হয়ে চাঁদে হাত তো সবাই দিতে চায়, কয়জনে সেই চাঁদকে কাছে পায়। জঙ্কুক তের কাছে এমন অপমান হয়ে বাড়িতে গিয়ে মাকে ডাকতে থাকে, মা মা। কি হয়েছে বাবা, এভাবে রাখছিস কেন? আমি আজকের মধ্যেই বিয়ে করতে চাই। কি করে করাবে, আর মেয়ে কোথা থেকে আনবে? আমি এসব কিছু জানতে চাই না, শুধুমাত্র মেয়ে সুন্দরী হলেই হবে, তাড়াতাড়ি ব্যবস্থা করো। বিয়ে করবি ভালো কথা, কিন্তু বাবা এই মুহূর্তে এত সুন্দরী মেয়ে কোথায় পাবো? সুন্দরী মেয়ে কোথায় পাবে সেটা আমি তোমাকে অবশ্যই বলবো। তার আগে তুমি আমাকে এটা বলো, আমার সাথে যাবে কিনা, না হলে কিন্তু আমি ওই মেয়েকে তুলে নিয়ে আসবো। তোর শরীর ঠিক আছে তো বাবা? কি বলছিস এসব গুন্ডাদের মতো? ওই বুড়ির ঘরে বুড়ি আলিকি ডাইনি রাক্ষসনি, তুই গুন্ডা, তোর মা গুন্ডা, তোর 14 গোষ্ঠী গুন্ডা। দেখো যে হোক, এখানে একটা সিরিয়াস কথা হচ্ছে, দয়া করে তোমার ওই পচানাকটা এখানে গলাতে এসো না, সবসময় সবকিছু ভালো লাগে না। মা, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া বাড়িতে এসেও করতে পারবে, এখন চলো আমার সাথে। শোন ভাতিজা, ওই বুড়ির ঘরে বুড়ি আলিকি ডাইনি রাক্ষসনিকে নিয়ে যাওয়া লাগবে না, আমি যাবো তোর সাথে, চল। না চাচু, শুধু তুমি গেলে হবে না, আমার পুরো ফ্যামিলিকে যেতে হবে। হ্যাঁ সোস, এই বুড়ির ঘরে বুড়ি আলিকি পোলারে একদম নিজের মতো বানাইছে, বাপ চাচারা একদম দামি দেয় না। যাই হোক জেনারেলিং, চলো বিয়েটা করে ফেলি, না মানে ভাতিজার বিয়েটা করে নিয়ে আসি। এই যেই হোক, কষ্ট করে আর ভাতিজা বলছিস কেন, নিজের ছেলে বললেই তো পারিস। আর বুড়ি বেটি, তুই শোন, ভালো থাকিস তুই তোর সংসার নিয়ে। যেই পরিবারকে আমি টাকা পয়সা দিয়ে চালাই, সেই পরিবারের যেহেতু আমার কোনো দামই নেই, তখন আর এখানে থেকে আমি কি করব? সন্ন্যাসী হয়ে দু চোখ যেদিক যায় সেদিকে চলে যাব। আর একটা কথা, যেই হোক, আমার অনুপস্থিতিতে আমার বউকে নিয়ে ফষ্টি নষ্টি করাটা তো ঠিক হয়নি। সবাই আমাকে সরল সোজা পেয়ে ধোকা দেয়, বুড়ি বেটি বউ হয়ে ধোকা দিয়েছে, আর তুই আমার নিজের মায়ের পেটের ভাই হয়ে ধোকা দিয়েছিস। ছি বুড়ি বেটি, তুই কিভাবে পারলি আমাকে ধোকা দিতে? আমি তোকে মন থেকে ভালোবেসেছিলাম, তোর জন্য নেন্সি ডার্লিং এর সাথে বিয়ে করিনি। বুইড়া নামুর বাচ্চা, তোর ব্যবস্থা তো আমি বাড়িতে এসে করব।
এখন চল ছেলের বিয়েটা করিয়ে নিয়ে আসি। মিম, দাঁড়িয়ে আছো কেন? জঙ্কুকের জুতাটা মুছে দাও, ময়লা লেগে আছে, দেখতে পাচ্ছ না? আশ্চর্য ব্যাপার, আমি কেন জুতা মুছবো? আমি কি এই বাড়ির কাজের লোক নাকি? আমি হচ্ছে মিম সুন্দরী, চাইলে এক তুড়ি মেলে থেকে এই বাড়িতে নিয়ে আসতে পারি, কিন্তু আমি সেটা চাই না। কারণ জাঙ্কুক ডার্লিং শুধু আমার। মানে এগুলো কি বলবি, জাঙ্কুক স্যার শুধু আমাদের। স্টুপিড মেয়ে, বাম হাতে একটা থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ গাড়িতে গিয়ে বসো, যাও। তারপর জঙ্কুক ওর পরিবারের সবাইকে নিয়ে তের বাড়িতে যায় বিয়ে করার জন্য। তে প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়, কারণ তের মা বলেছে সে যদি বিয়েতে রাজি না হয় তাহলে তার সাথে সব সম্পর্ক ভেঙে দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দিবে। কি আর করার, বেচারিতে উপায় বুদ্ধি না পেয়ে রাজি হয় বিয়েতে। তেগুকের বিয়েটা ঘরোয়াভাবে হওয়ার কারণে কাউকে দাওয়াত দেওয়া হয়নি, এমনকি গাড়িতে বসে থাকা মিম নিব্বি কেউ না। যাই হোক, জঙ্কুক থেকে বিয়ে করে বাড়িতে এনে কোনো কথা না বলে ঠাস করে তের গালে একটা থাপ্পড় মেরে নিজের গায়ে থাকা শার্টের বোতাম খুলতে খুলতে বলেছিলাম না তোকে আজকের মধ্যেই বিয়ে করব? দেখ, আমি আমার কথা রেখেছি। আরেকটা কথা, তুই কি যেন বলেছিলি আমার বডি নেই, তাই না? এই নে, ভালো করে দেখ আমার বডি আছে কিনা। বলে জঙ্কুক নিজের শরীরে থাকা শার্টটা খুলে ফেলে দেয়। শার্টটা খুলে ফেলে দেওয়ার পর জঙ্কুককে আরো বেশি সুন্দর লাগছিল। আমি কোন সুন্দরের কথা বলছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। যাই হোক, শার্ট খোলা অবস্থায় জঙ্কুককে দেখে তে কি বলছে সেটা দেখে আসি, চলো। স্যার, আপনার বডির তাপে কি বেশি গরম লাগছে নাকি? শার্টটা খুলে ফেললেন যে? হ্যাঁ জান পাখি, আমার খুব গরম লাগছে, শুধু বডিতে না আরো অনেক জায়গায়। এখন তুমি আমাকে ঠান্ডা করবে। ছি স্যার, কি বলেন এইসব? আমি আপনার ছাত্রী হই, আমাকে এই ধরনের নোংরা কথা বলার আগে আপনার বুকটা একবার কাঁপলো না? আমি কোনো নোংরা কথা বলিনি, তাই আমার বুক কাঁপার কোনো প্রশ্নই ওঠে না। তুই নোংরা, তাই তোর চিন্তা ভাবনাও নোংরা। যাই হোক, এত কথা না বলে রুমের এসিটা বন্ধ কর, আর টেবিলে একটা হাত পাখা রাখা আছে, ওইটা নিয়ে আমার কাছে আয়। আমার অনেক ঘুম পেয়েছে, আমি এখন ঘুমাই, কালকে সকালে এনে দিব। গুড নাইট। এই কই যাস তুই? দাঁড়া, তোকে আমি একদিনের মধ্যে বিয়ে করে এনেছি কি আরাম করানোর জন্য? আমি তো ছোট থেকেই বড় হয়েছি আরামে এসে থেকে, তাই এখন আমার শরীর আরামই তো চাইবে। সিম্পল ব্যাপার। কোনো সিম্পল টিম্পল না, তুই আজকে সারা রাত এখানে দাঁড়িয়ে আমাকে বাতাস করবি, আর আমি ঘুমাবো, বুঝতে পেরেছিস? মামার বাড়ি আবদার নাকি যে আপনি বললেই পূরণ হয়ে যাবে? শুনুন, শুধুমাত্র আমার মা আমার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবে বলে বাধ্য হয়েছে আপনাকে বিয়ে করতে, না হলে কখনোই আপনাকে বিয়ে করতাম না। আমার এই মনে একমাত্র ওই শালা বেগুনের বাচ্চা আছে, তাই না? বেগুনের বাচ্চা না, বগল হবে। দেখি, শুনুন, ঘুমাবো। তের মুখে এমন তেরা কথা শুনে জঙ্কুক বিছানা থেকে উঠে তের গালে আরেকটা থাপ্পড় দিয়ে বলে, তোকে যখন আমি একবার বলেছি তুই হাত পাখা দিয়ে আমাকে বাতাস করবি, তার মানে তুই বাতাস করবি। সে চাইলেও এখন কিছু করতে পারছে না, এখন কিছু করেও লাভ নেই, কারণ জঙ্কুকের সাথে তার বিয়ে হয়ে গেছে। তাই বেচারি দাঁতে দাঁত কামড়ে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকে। জঙ্কুক একটা ডেবিল মার্কা হাসি দিয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ করে জঙ্কুকের ঘুম ভেঙে যায়। জঙ্কুক চোখ মেলে দেখতে পায় তে বাতাস করতে করতে তার পায়ের নিচে ঘুমিয়ে পড়েছে। তেকে এই অবস্থায় দেখে জঙ্কুকের অনেক কষ্ট হয়, কারণ সে তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। শুধুমাত্র তাকে শিক্ষা দেওয়ার জন্য জঙ্কুক এমনটা করছে। বাসর রাত নিয়ে তার মনে অনেক স্বপ্ন সাজানো ছিল, কিন্তু তার সেই স্বপ্ন এক নিমিষে মাটি হয়ে গেছে। কিছুক্ষণ এসব কথা চিন্তা করার পর জঙ্কুক থেকে কোলে করে বিছানায় এনে শুয়ে দেয়, আর নিজে চলে যায় সোফাতে। এভাবেই কেটে যায় তেকুকের বাসর রাত। পরের দিন সকালে জঙ্কুক সবকিছু ভুলে তেকে নিজের কাছে টেনে নিতে চাইলে তে বাধা দিয়ে বলে তার নাকি এখন এসব করার বয়স হয়নি। তের এমন কথা বলার কারণ হচ্ছে একমাত্র বোগান স্যার, কারণ সে তাকে ঠকাতে চায় না। এরপর থেকে জঙ্কুক আর কখনো তেকে নিজের কাছে আসার জন্য জোর করেনি। অতীতের কথা মনে পড়তেই তে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। তের কান্নার শব্দ শুনে জঙ্কুক ঘুম থেকে উঠে বলে, আমার রুমে একটা ওয়াশরুম আছে, চাইলে কেউ সেখানে গিয়ে কান্না করতে পারে, শুধু শুধু বিছানায় বসে আমার ঘুম কেন নষ্ট করছে? জঙ্কুকের কথা শুনে তে নিজের কান্না থামিয়ে সোফাতে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা জঙ্কুক তের হাতে একটা ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে বলে, চেয়েছিলাম তোমাকে ভালোবেসে আমার কাছে রাখার জন্য, কিন্তু সেটা আমি পারিনি, তাই তোমাকে আমি বিয়ে নামক এই ঝামেলা থেকে মুক্তি করে দিচ্ছি। আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি, সময় করে তুমিও সাইন করে দিও। বলেই জঙ্কুক কলেজে চলে যায়। ডিভোর্স পেপার হাতে পেয়ে তে হাসবে না কাঁদবে বুঝতে পারছিল না, কারণ মেয়েদের একবার ডিভোর্স হয়ে গেলে সমাজের লোক মেয়েটাকে ভালো চোখে দেখে না। তাছাড়া তের মা যদি একবার জানতে পারে তার ডিভোর্স হয়ে গেছে, তাহলে তার সাথে সম্পর্কও রাখবে না। তাই সে কাউকে কিছু না বলে নিজের বাড়িতে চলে যায়। আসলে আম্মু, তোমাদের জন্য মনটা কেমন যেন করছিল, তাই তোমাদের জামাই বাবা আমাকে এখানে নামিয়ে দিয়ে কলেজে চলে গেছে, বলেছে বিকেল বেলা নাকি আসবে। তাহলে ঠিক আছে, যা তুই রুমে গিয়ে ফ্রেশ হ, আমি তোর লাগিয়ে কিছু খাওয়ান বানিয়ে লয়ে আসতেছি, যা। আম্মু, আমি এখন কিছু খাবো না, আমার একটা ফ্রেন্ডের বাড়িতে যেতে হবে। রিমা রে, সান্নিক টাকা তোরে দেখে তোমার সন্দেহ হইতাছে। এসে সত্যিকারা কইতাছি, তোর যা
আসলে মা একটু গ্রামের বাড়িতে গেছে, একলা বাড়িতে যদি ভয় পাই, তাই তোমাদের জামাই বাবা বলেছে এখানে কয়েকটা দিন থাকতে। তারপর তে সুন্দর করে রেডি হয়ে বোগামের বাড়িতে যায় দেখা করার জন্য। তে বোগামের বাড়িতে গিয়ে দেখে একটা মেয়ে টেবিলে খাবার সাজাচ্ছে। মেয়েটাকে দেখে তে অবাক হয়ে যায়, কারণ বোগাম স্যার তো বেচারার মানুষ, একা থাকে। হঠাৎ করে এখানে মেয়ে আসলো কোথা থেকে? মনের মধ্যে আর প্রেশার না দিয়ে তে মেয়েটাকে জিজ্ঞাসা করে, কে আপনি? বকুল স্যারের বাড়িতে কি করছেন? তুমি তে, তাই না? বোগামের মুখে অনেক কথা শুনেছি তোমার। তুমি আমাকে চিনতে পারবে না, কারণ আমি এতদিন আমেরিকাতে ছিলাম। আমার ছেলে অসুস্থ ছিল তাই। ও সরি, তোমাকে তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমি হলাম তোমাদের বোগাম স্যারের বউ, আর এটা হচ্ছে আমাদের একমাত্র ছেলে। বকুল স্যার বিবাহিত ছিল? হ্যাঁ, কেন তুমি জানতে না? না, বকুল স্যার তো আমাদেরকে তেমন ভাবে কিছু বলেনি, তাই একটু হজম করতে কষ্ট হচ্ছে। আচ্ছা আমি যাচ্ছি, ভালো থাকবেন ম্যাম। এ কি, চলে যাচ্ছ কেন? ভিতরে এসে অন্তত এক কাপ চা খেয়ে যাও। আজকে না ম্যাম, অন্যদিন খাবো। বলেই তে চলে আসে। বাড়িতে ফেরার সময় তে অন্যমনস্ক হয়ে হাঁটার কারণে অ্যাক্সিডেন্ট করে। রাস্তায় থাকা লোকজন তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যায়। এদিকে তে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হয়ে আছে। অন্যদিকে জঙ্কুক কলেজে যাওয়ার কথা বলে মায়ের কাছে চলে আসে। তোমাদেরকে বলে রাখি, জঙ্কুকের পুরো ফ্যামিলি গ্রামে থাকে, কারণ তাদের এই শহর ভালো লাগে না। জঙ্কুকের কলেজটা শহরে হওয়ায় তাকে এই শহরেই থাকতে হয়। বাড়িতে এসে জঙ্কুক মায়ের কোলে মাথা রেখে অঝরে কেঁদেই যাচ্ছে। এভাবে কান্না করিস না বাবা, তোকে আমি তের থেকে বেশি সুন্দরী মেয়েকে বিয়ে করাবো। মা, আমি তেকে ছাড়া আর কাউকে বউ হিসেবে মেনে নিতে পারবো না। ওকে আমি অনেক ভালোবাসি মা, আমার অনেক কষ্ট হচ্ছে ওকে ছাড়া থাকতে। কথাগুলো বলে জঙ্কুক কান্না করে যাচ্ছে। এমন সময় হসপিটাল থেকে ফোন করে বলা হয় তার বউ অ্যাক্সিডেন্ট করেছে, সে যেন তাড়াতাড়ি হসপিটালে চলে আসে। তের অ্যাক্সিডেন্টের কথা শুনে জঙ্কুক পাগলের মতো গাড়ি চালিয়ে হসপিটালে চলে আসে। তের শরীর থেকে অনেক রক্তক্ষরণ হওয়ায় রক্তশূন্যতা দেখা দিয়েছে। এই মুহূর্তে রক্ত দিতে না পারলে তাকে বাঁচানো যাবে না। ডক্টরের মুখে জঙ্কুক এমন কথা শুনে কান্না করতে করতে বলে, ডক্টর, যে করেই হোক আমার থেকে আপনারা বাঁচিয়ে দিন। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। দরকার হলে আমার শরীর থেকে সব রক্ত নিয়ে নিন, তাও আমার থেকে বাঁচিয়ে দিন। ডক্টর জঙ্কুককে বলে কান্না না করে তাড়াতাড়ি রক্ত জোগাড় করার জন্য। জঙ্কুক অনেক খোঁজাখুঁজি করার পরও যখন রক্ত পাচ্ছিল না, তখনই সুগা এসে জঙ্কুকের কাঁধে হাত দিয়ে বলে, বন্ধু কান্দিস না, নিব্বি তো ভালো হয়ে গেছে গা। মানে কি করে হলো? রক্ত কোথায় পেলো? তার কি মনে হয় ওই নিব্বি জিমিন আমার বিলাই কয় দেখে কি আমার শরীরে মানুষের মতো রক্ত নাই? তোর নিব্বি বর তো কপাল ভালো যে আমার রক্তের সাথে ওর রক্তের গ্রুপ মিলে গেছে। তার মানে রক্ত তুই? আমিই দিছি। কিন্তু তুই জানলি কি করে? আরে নিব্বি জিমিন আমার ফোন দেয়া কইছে তোর বোন নাকি অ্যাক্সিডেন্ট হইছে, রক্ত লাগবো। ওইনেই তো দৌড়াইয়া পড়ছি হসপিটালে। তারপর ডক্টরে কইয়া তোর বউরে রক্ত দিলাম। একটা মজার কাহিনী শুনবি? হ্যাঁ বল। তোর নিব্বি বউর শরীরে রক্ত দিলাম আমি, আর জ্ঞান ফেরার পর তোর নাম নিতেছে। ব্যাপারটা ঠিক বুঝলাম না। ব্যাপারটা তোর বোঝা লাগবে না বন্ধু। ও আমার বউ, আমার নাম নিবে না তো কার নাম নিবে? তুই যেহেতু ওকে রক্ত দিয়ে বাঁচিয়েছিস, তাহলে আজ থেকে তুই ওর বড় ভাই। আমার তো কোনো সমস্যা নাই। তারপর জঙ্কুক সুগাকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করে। দেখ বন্ধু, এখন আর মন খারাপ করার সময় না, আনন্দ করার সময়। তোর নিব্বি বউরে বাড়িতে নিয়ে চল, আমরা ওরে খাওয়াইয়া সুস্থ করে এলাম। কথাটা শুনে ডক্টর বলে, এই যে শোনেন, শুধু খাওয়ালেই হবে না, ভালো করে সেবা যত্ন করতে হবে, না হলে কিন্তু কখনোই সুস্থ হবে না। আপনি কোনো চিন্তা করবেন না, দরকার হলে রাত দিন এক করে আমি ওকে সুস্থ করে তুলবো। ঠিক আছে, তাহলে নিয়ে যেতে পারেন। তারপর তেকে বাড়িতে এনে জঙ্কুক রাত দিন এক করে সেবা যত্ন করতে থাকে। প্রায় 1 মাস পর তে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। একদিন সকালবেলা জঙ্কুক তেকে বলে, সরি আমাদের ডিভোর্স হয়ে যাওয়ার পরও তোমাকে আমার বাড়িতে রাখার জন্য। এটা ছাড়া আমার কাছে তোমাকে সুস্থ করে তোলার জন্য অন্য কোনো উপায় ছিল না। তোমার মা যদি জানতো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি, তাহলে তোমাদের বাড়িতে আমাকে কখনোই যেতে দিত না। তাই আমি কাউকে কিছু না বলে তোমাকে আমার বাড়িতে রেখে সুস্থ করেছি। এবার তুমি তোমার বাড়িতে চলে যেতে পারো। ছেড়েই যখন যাবে তখন দিনরাত কষ্ট করে আমাকে সুস্থ করে তুলেছো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি তাই। ভালো থেকো। বলে জঙ্কুক চলে যাচ্ছিল, তখনই তে জঙ্কুককে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না জঙ্কুক। যদি আমাকে যেতেই হয় তাহলে শুধু তোমার বাড়ি আর জীবন থেকে না, পুরো পৃথিবী থেকেই চলে যাব। তের মুখে এমন কথা শুনে জঙ্কুক থেকে পিছন থেকে সামনে এনে শক্ত করে জড়িয়ে ধরে বলে, জান পাখি, আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে বলো? আমি তোমাকে কোথাও যেতে দিব না। তাহলে বলো ভালোবাসি। হ্যাঁ জান পাখি, তোমাকে আমি ভালোবাসি, 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 ভালোবাসি। কিন্তু জানো মা, আমি তো তোমাকে ডিভোর্স দেইনি, তাহলে তুমি আমাকে বললে কেন আমাদের ডিভোর্স হয়ে গেছে? সত্যি তুমি আমাকে ডিভোর্স দাওনি? হ্যাঁ সত্যি, আমি তোমাকে ডিভোর্স দেইনি, কারণ আমি বুঝতে পারছিলাম না কাকে ছেড়ে কাকে নিব। তোমাকে ডিভোর্স দিয়ে দিলে মানুষ আমাকে ডিভোর্সই বলতো।
তাই সাইন না করে বেগম স্যারের কাছে গিয়েছিলাম। উনি যদি বলতো তোমাকে ডিভোর্স দেওয়ার কথা তাহলে দিয়ে দিতাম, কিন্তু গিয়ে দেখি উনি বিবাহিত। তাই আমার ছোট্ট মনটা ভেঙে গেছিল। তারপর কি হয়েছিল আমি জানি না। ওই শালা বেগুনের বাচ্চার নাম তুমি আবারও মুখে নিয়েছো? সরি জানেমান, ওই দুষ্টু বেটার নাম আমার মুখে আর কোনোদিনও নিব না। এবার চলো হানিমুনে যাই। বিয়ের 10 দিন হয়ে গেল, এখনো হানিমুনে যাইনি আমরা। আমাদের বিয়ে হয়েছে 10 দিন না, 3 মাস হয়ে গেছে। সেই 10 দিন নিয়ে পড়ে আছো তুমি এখনো? যাই হোক চলো, এবার তোমাকে নিয়ে সত্যি সত্যি হানিমুনে যাব। এদিকে তেকুক হানিমুনে যাক, অন্যদিকে ইয়নমিন কি করছে চলো দেখে আসি। কিরে বিলাই, তুই তো চোরের মতো আমাকে বিয়ে করে বইয়া রইছস। এখনো তো কাউকে জানাসনি, কবে জানাবি আমাদের বিয়ের কথা? একদম ঠিক কইছস নিব্বি, এইবার আমগো বিয়ার কথাটা সবারে জানানো দরকার। একটু আগে মাই ফোন কইরা কইছে তোরে লইয়া গ্রামের বাড়ি যাইতে। এই বিলাই, আমি কি এখন গ্রামে গিয়ে তোর গাইয়া বুইরা আমার হাগুমুতো পরিষ্কার করব নাকি? আরে নিব্বি শোন, আমার মা এতটা আবার বুড়ি না যে তোর এসব হাগুমুতু পরিষ্কার করা লাগবে। আমার মা তোর থেকে অনেক জোয়ান আছে। তুই আমার বাড়িতে গেলে তোর শুধু একটাই কাজ হবে, আমার মা রান্না করে দিব আর তুই সেই রান্না টেস্ট করবি। আর কোনো কাম নাই, খাবি দাবি ঘুমাবি আর আমার উপর বেডিগিরি করবি। এর থেকে বেশি সুখের সংসার কোন নিব্বি করতেছে আমারে ক? তাহলে ঠিক আছে, বেশি দেরি করিস না, তাড়াতাড়ি চল শ্বশুর বাড়ি যাই। আপাতত জিমিন তার শ্বশুর বাড়িতে যাক, আর চলো আমরা চলে যাই টেকুকের হানিমুনে। ইয়ে না মানে ওরা হানিমুনে গিয়ে কি করছে সেটা দেখে আসি চলো। জানেমান, একটা কথা বলি? হ্যাঁ বলো। আপনি কিন্তু বেগম স্যারের থেকে অনেক সুন্দর, যেটা আমি কখনো বলতে পারিনি। তাই নাকি? হ্যাঁ তাই। আচ্ছা যাই হোক, পুরোনো কথা মনে করে লাভ নেই। তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে এই লাল শাড়িটা পরে। কিন্তু প্রশ্ন হলো, এই লাল শাড়ি তো আমি তোমাকে কিনে দেইনি। কোথায় পেয়েছো এটা? গ্র্যানি দিয়েছে না মা? বুড়ি সতীনও দেয়নি, শাশুড়ি মাও দেয়নি। তাহলে কে দিয়েছে? আপনার সাথে বিয়ে হওয়ার আগে বেগম স্যারের সাথে একবার ফুচকা খেতে গিয়েছিলাম, তখন আমাকে উনি এই শাড়িটা কিনে দিয়েছিল। শাড়িটা বেগম স্যার দিয়েছে শুনে জাঙ্কুক রেগে গিয়ে তাই শাড়িটা ছিঁড়ে ফেলে। এই শাড়িটা খুলে আমার ওই কাল্লা শাড়িটা পরে আয় যা। যাচ্ছি। কিছুক্ষণ পর তে জাঙ্কুকে দেওয়া কালো শাড়িটা পরে এসে বলে, দেখুন তো এবার ঠিক আছে কিনা। হ্যাঁ এবার ঠিক আছে। কাল রাতে যে কিস করার পরিবর্তে কামড় দিয়েছেন, এখন খুব ব্যথা করছে। কেন কামড় দিলেন আপনি আমাকে? কামড়টা দিয়েছি কারণ কাল রাতে তুই ঘুমের মধ্যে ওই শালা বেগুনের বাচ্চার সাথে বাসর করার কথা বলেছিস, এর জন্য। আশা করি এবার তোর অন্য ছেলেদের সাথে বাসর করার শখ মিটে গেছে। তো যাই হোক সুন্দরীরা, আমাদের স্টোরিটা আজকে এখানেই শেষ। পরবর্তী স্টোরির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে পড়াশোনাতে মনোযোগ দাও। ততক্ষণে আমি উপস্থাপনাটা করে ফেলি। চুম্মা হাই, একটা হাতের লাভ, আরেকটা হাতের লাভ, লাভ ফরএভার, আরেকটা চুম্মা। অন্য পড়ে গেল। কি ভেবেছো আমি চলে গেছি? আমি যাইনি। হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। ঝিনু আমাকে ডাকছে, আমাকে যেতে হবে। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।